হাসতে হাসতে নিশিকান্ত তারপর বলল, আমার লোকেরা আপনাকে বাগ বাজারের ঘাটে নামিয়ে দেবে। এতটা বলে বিরূপাক্ষ থামল। তাকিয়ে দেখলাম বিরূপাক্ষের কপালের ডান দিকে ছোট একটা ৮ ইঞ্চি পরিমাণ লম্বা ক্ষতচিহ্ন। আমি নির্বাক। এত বড় পরাজয়, এত বড় অপমান জীবনে কখনো আমাকে আর পেতে হয়নি শিশির। আমি বললাম, তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। নিহার রঞ্জন গুপ্তর জন্ম ১৯১১ সালের ৬ই জুন অবিভক্ত বাংলার যশোর জেলায় এবং মৃত্যু ১৯৮৬ সালের ২০শে ফেব্রুয়ারি কলকাতায়। প্রথম জীবনে তিনি পেশায় ছিলেন একজন ডার্মাটোলজিস্ট। পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্য জগতে বাণভট্ট নামে নিজের পরিচিতি গড়ে তোলেন। কিরিটি রায় এই চরিত্রটির স্রষ্টা হিসেবে তিনি বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল কালো ভ্রমর, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী, উল্কা ইত্যাদি। আজকের গল্প মাকড়সা। আমরা নিয়েছি শতাব্দীর সেরা গোয়েন্দা কাহিনী এই বইটি থেকে। আমরা সাধারণত সমস্ত গোয়েন্দা গল্পের শেষে গোয়েন্দার জয়ের আনন্দ উপভোগ করে এসেছি। আজকের এই গল্পটি হবে একদম তার বিপরীত। গল্পটি ভালো লাগলে আড্ডা বাঁচিয়ে রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প পাঠে আপনাদের সাথে থাকছে শুভ এবং গল্পের সূত্রধার আমি শ্রী। শুরু হচ্ছে মাকড়সা। বিরূপাক্ষ বলছিল, জানিস শিশির, মাকড়সা দেখেছিস তো? ঠিক তেমনি মাকড়সার মতো তেমনই কুৎসিত, তেমনই রোমশ আর তেমনি নিঃশব্দে তার আসা যাওয়া। জীবনে অনেক ক্রিমিনালের মুখোমুখি হয়েছি, কিন্তু অমন একটি ক্রিমিনালের মুখোমুখি কখনো হয়নি। কবেকার কথা বলছিস? আমি জিজ্ঞেস করলাম। বাইরে ঝরঝর করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। শ্রাবণের আকাশ ঢেকে যেন নেমেছে অবিশ্রান্ত ধারা। মাঝে মাঝে আকাশটা কালো হয়ে আছে, মধ্যে মধ্যে গুরু গুরু মেঘের ডাক। একটা হিংস্র জন্তু যেন খাঁচার মধ্যে বন্দি হয়ে থেকে থেকে গর্জে চলেছে। বিরূপাক্ষ তার হাতের চারমিনারে একটা সুপ টান দিয়ে আবার বলল, তোকে বলা হয়নি, আমার সে অভিজ্ঞতার কথা। লোকটার নাম নিশিকান্ত হোর, জাতে কৈবর্ত, আবার বড় ঘরের কৈবর্ত। ছোট, রোগা, গা ভর্তি লোক, মুখটা অনেকটা মঙ্গোলিয়ান টাইপের, ছোট ছোট কোটরে বসা চোখ। চোখই নয়, যেন দুখণ্ড হিরে সর্বদা জ্বলছে। দাঁড়া, আবার একটা সিগারেট ধরাই। বলতে বলতে একটু থেমে লাইটারের সাহায্যে নতুন একটা সিগারেট ধরিয়ে খানিকটা কুগন্ধ ধোঁয়া ছেড়ে বলল, বছর ৫ আগেকার কথা। পূর্ণ লাহিড়ী তখন ডিসিডিডি। পূর্ণ লাহিড়ীকে তো জানিস, ক্রিমিনালদের ছিল সে সাক্ষাৎ জম। থামিস না, বল। এই পূর্ণ লাহিড়ী একদিন আমায় কথা প্রসঙ্গে সর্বপ্রথম নিশিকান্তের কথা বলেন। লোকটা একটা দুর্ধর্ষ স্মাগলার। তার গতিবিধি ছিল খিদিরপুর ডক এরিয়াতে। ওই অঞ্চলেই থাকত। নিশিকান্ত স্মাগলার। শুধু স্মাগলার বললেই ওর সব পরিচয় হয় না। লোকটা ছিল একটা ম্যানিয়া।
মানুষ খুন করতে ওর আর দ্বিতীয় ছিল না। লোকটা যে কখনো ধরা পড়েনি তা নয়, পড়েছে ধরা, কিন্তু পুলিশের আইন তাকে ছুঁতে পারেনি। পাকাল মাছের মতো পিছলে গেছে। যাকে পূর্ণ লাহিড়ী বললেন, মিস্টার সেন, পারবেন কি লোকটাকে ধরতে? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। তবে করুন চেষ্টা। আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল ডেড অর অ্যালাইভ, জীবিত বা মৃত, আই ওয়ান্ট হিম। পূর্ণ লাহিড়ীর সঙ্গে কথাবার্তা হবার পর আমি খিদিরপুর অঞ্চলে যাতায়াত শুরু করলাম। নিশিকান্তর চেহারার বর্ণনা পুলিশের খাতায় যেমন ছিল তেমন একটা মানুষকে খুঁজে বেড়াতে লাগলাম, কিন্তু তখনও জানতাম না বড় রকমের একটা দাও মারার পর কিছুকাল নিশিকান্তর সরীসৃপের মতো হাইবারনেশন পিরিয়ড চলে। সেটা ছিল সেই সময়। ঠিক এমনই সময়, মানে দিন 15 বাদে, হঠাৎ একদিন নিশিকান্তকে ফ্যান্সি মার্কেট এরিয়াতে দেখতে পেলাম। জানিস তো, চোরাই মালের সরকারকে ফাঁকি দেওয়া হাজার রকমের বিদেশি চোরাই জিনিসের বেচা কেনা ওখানে চলে। তেমনই একটা দোকানের সামনে। দোকানের মালিক হায়দারকে আমি চিনতাম। নিশিকান্ত চলে যাওয়ার পর হায়দারের সামনে গিয়ে দাঁড়ালাম। সালাম সাহেব, কিছু চাই? হ্যাঁ। আচ্ছা হায়দার, ওই যে লোকটা এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিল, কে? নিশিকান্ত? হ্যাঁ। হায়দার আমার কাজ কারবার জানতো আমি একজন সত্য সন্ধানী। সে বলল, ওদিকে হাত বাড়াবেন না সাহেব। কেন? বহুত খতরনাক আদমি ওই নিশিকান্ত। আচ্ছা, তাই বুঝি? জি। ওর 2 হাতে চোরা হাতিয়ার চলে সামান। ও একটা সাক্ষাৎ ইবলিসের বাচ্চা, শয়তানের চর। আমি মৃদু হাসলাম। हंसना मत बाबूजी, उसके पीछे मत जाना। আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। দিন 5 বাদে বসার ঘরে বসে একটা ক্রাইম নভেল পড়ছি। টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। हेलो, नमस्ते सेन साहब, मैं निशिकांत। কে? निशिकांत होर? आपको तो जरूर मालूम होगा मेरा नाम, कोई और जाने ना। চমৎকার হিন্দিতে কথা বলতে লাগলো নিশিকান্ত। আর ভাবছিলাম, বাঙালি হলেও ওর জন্ম বিহারে, ভাগলপুর জেলায়। সেইখানেই বড় হয়েছে, মানুষ হয়েছে। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার, লোকটা লেখাপড়া করেছে। একজন সায়েন্স গ্র্যাজুয়েট, বিএসসি পাশ করবার পর অনেক চাকরির সন্ধান করেছিল, কিন্তু একটাও চাকরি জোগাতে পারেনি। 3 বছর বেকার থাকার পর ওই লাইনে এসেছিল। সংসারে এক অন্ধ মা ছাড়া কেউ আর আপনজন ছিল না। লোকটার চেহারার মতো গলাটা কিন্তু ছিল না। সামান্য ভাঙা ভাঙা গলার স্বর, কিন্তু একটু তোতলা। सेन साहब, আমি চুপ করে থাকি। আবার গলার স্বর ভেসে এলো। निशिकांत को आप शायद नहीं जानते, इसीलिए एक बात याद रखना, आप हमारे रास्ते में आने की कोशिश मत करिए, जान चला जाएगा। अच्छा, नमस्ते। লোকটার স্পর্ধা ও ঔদ্ধত্যে আমি যেন বোবা হয়ে যাই। সঙ্গে সঙ্গে মনে মনে চ্যালেঞ্জ জানাই। ওই টেলিফোন পাওয়ার ঠিক 15 দিন পর খিদিরপুর অঞ্চলে বিরাট স্মাগলিং হয়ে গেল। 7টা জাপানি কালার টিভি জানা গেল নিশিকান্ত বিক্রি করেছে। কিন্তু পূর্ণ লাহিড়ীর সহযোগিতা পেয়েও নিশিকান্তকে ধরতে পারলাম না, তার ছায়াও দেখতে পেলাম না। আরও দিন 7 বাদে একজন ইনফরমার সংবাদ দিল, দিন 7 মধ্যে একটা জাহাজ আসছে। তারা সমুদ্রের মোহনার কাছাকাছি মাল ডেলিভারি দেবে। আমি
মোহনার কাছে ডেরা বাঁধলাম একটি পুলিশ লঞ্চে, সঙ্গে 8 জন আর্মড পুলিশ। তাদের ইনচার্জ ছিল হাবিলদার ওয়ালি খান। শীতকাল তখন, প্রায় প্রত্যেক ভোরে ঘন কুয়াশা নামে। 10-12 হাতের মধ্যে কিচ্ছু দেখা যায় না। ভোরের দিকে বাইনাকুলার হাতে লঞ্চের ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ নজরে পড়ল একটা পাল তোলা নৌকা। নৌকাটা মাঝ দরিয়ায়। লঞ্চকে সেই দিকে এগিয়ে যেতে বলল। লঞ্চ আমার নির্দেশ মতো নিঃশব্দে জল কেটে কুয়াশার মধ্যে এগিয়ে চলল। কিছু দূরে এগিয়েছি, পর পর কয়েকটা গুলি এসে লঞ্চের গায়ে লাগলো। সারেং চেঁচিয়ে বলল, সাহেব সাহেব সর্বনাশ হয়েছে সাহেব, লঞ্চ ফুটো হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করেছে, লঞ্চ ডুবছে, ধীরে ধীরে ডুবছে সাহেব, চলুন চলুন। আমি আর হাবিলদার তখন জলে ঝাঁপিয়ে পড়লাম। কুয়াশার মধ্যে সাঁতরাতে শুরু করলাম। কতক্ষণ সাঁতরেছি মনে নেই, কারণ সময়ের হদিশ রাখার মতো আমাদের সে সময় মনের অবস্থা নয়। তাছাড়া শীতের ঠান্ডায় হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে। তখন এই বুঝি অতলে তলিয়ে যাই। হঠাৎ দুটো বলিষ্ঠ হাত আমাকে টেনে তুলল জল থেকে। দারুণ পরিশ্রমে হাঁপাচ্ছি তখন। সালাম সেন সাহেব। তাকিয়ে দেখি নিশিকান্ত দাঁড়িয়ে, তার পায়ের সামনে পড়ে হাঁপাচ্ছি তখন। নিশিকান্তর হাতে ধরা একটা পিস্তল। পিস্তলটা লক্ষ্য আমি। ঝুমন মিয়া, সাহেবকে ঘরে নিয়ে যাও, জামা কাপড় দাও। ভিজে জামা কাপড় উনি ছেড়ে ফেলুন, বাতচিত পরে হবে আমাদের, কেমন? আরো ঘন্টা খানেক বাদে বাইরে কড়া রোদ উঠেছে। দেখলাম পাটাতনের ওপর সার দিয়ে দাঁড়িয়ে ওয়ালি খান ও 3 জন আর্মড পুলিশ। অল্প দূরে দাঁড়িয়ে নিশিকান্ত, তার হাতে পিস্তল। নিশিকান্ত বলল, কুত্তার বাচ্চারা, তোদের আমি সব কটাকে গুলি করে মারব, তারপর তোদের মুর্দাগুলো লাহিড়ী সাহেবের কাছে নজরানা পাঠাবো। শুধু মুখের কথা নয়, কাজেও তাই করল নিশিকান্ত। ধীর শান্তভাবে নিশিকান্ত পর পর 4 জনকে গুলি করে গেল। 4-4টে লাশ নৌকার পাটাতনের ওপর লুটিয়ে পড়ল। দে, ওগুলোকে দরিয়ায় ফেলে দে, ফেলে দে। অতঃপর 3 জন মাল্লা ওদের মৃতদেহগুলি একের পর এক টেনে জলের মধ্যে ফেলে দিল। চারিদিকে শুধু জল আর জল। ক্রূর আর হিংস্র ঢেউগুলো যেন ঘন ঘন শব্দ করছে। মাথার ওপরে নীল রৌদ্রোজ্জ্বল আকাশ। বহু দূরে মাথার ওপর কয়েকটা চিল উড়ে বেড়াচ্ছে ডানা ছড়িয়ে। নিশিকান্ত এবারে আমার দিকে ফিরে তাকালো। সে বলল, সেন সাহেব, हर वक्त आपकी गतिविधिर ऊपर আমি নজর রেখেছিলাম। আপনি যে আমাকে ধরবার জন্য দরিয়ার মধ্যে লঞ্চ নিয়ে অপেক্ষা করছেন, তাও আমার নজর এড়ায়নি। আমার প্ল্যান বহুত আগে থেকে করা ছিল। হ্যাঁ, আমি প্ল্যান মাফিক প্রস্তুত ছিলাম। আপনি এবারে আমাদের ধরতে পারলেও আমার নৌকায় মাল পেতেন না। মালের ডেলিভারি ডায়মন্ড হারবারে হবে। আমি তখন থ হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে আছি। দাঁড়িয়ে মাত, দাঁড়িয়ে মাত, আপনাকে আমি মারব না।
শুধু একটা ক্ষত চিহ্ন আপনার কপালের ডান পাশে, ডান পাশে, বাকি জীবনের জন্য আপনার থাকবে। আমার দুই হাত তখন বাঁধা, পাও বাঁধা। পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে নিশিকান্ত আমার কপালে একটা ক্ষত করে দেন। হাসতে হাসতে নিশিকান্ত তারপর বলল, আমার লোকেরা আপনাকে বাগ বাজারের ঘাটে নামিয়ে দেবে। এতটা বলে বিরূপাক্ষ থামল। তাকিয়ে দেখলাম বিরূপাক্ষের কপালের ডান দিকে ছোট একটা 8 ইঞ্চি পরিমাণ লম্বা ক্ষতচিহ্ন। আমি নির্বাক। এত বড় পরাজয়, এত বড় অপমান জীবনে কখনো আমাকে আর পেতে হয়নি শিশির। আমি বললাম, তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। মাস 2 পরেই আবার নিশিকান্তর পিছু নিলাম। 100 দামি রিস্ট ওয়াচ স্মাগল করে সেগুলো বিক্রির জন্য ডক এরিয়াতে একজন মুসলমানের সঙ্গে কথা বলছিল দামের ব্যাপারে। পেছন থেকে গিয়ে 10 জন আর্মড পুলিশ নিয়ে নিশিকান্তর উপর ঝাঁপিয়ে পড়ল। 8 ঘন্টা ধরে 2 পক্ষে গুলি বিনিময় হল। নিশিকান্ত উন্ডেড হয়েও পালাল। আমারও বাঁ হাত জখম। সে চেষ্টাও ব্যর্থ হলো। তার আর পর নেই শিশির। সে তার দলের লোকেদের হাতেই গুলি খেয়ে মারা যায়। মারা গেল? হ্যাঁ। তুই খবরটা পেলি কি করে? ওর স্ত্রী এসে আমাকে খবরটা দিয়েছিল। নিশিকান্ত স্ত্রী রাধারানী আমাকে বললেন তার স্বামীর মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। যাও, পুলিশ তার মৃতদেহটা পেয়েছিল। তার দলের লোকেরাই নিশিকান্তর মৃতদেহটা লালবাজারে পৌঁছে দিয়েছিল। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু নিশিকান্ত হোরকে আজও আমি ভুলিনি শিশির। আজও মাঝে মধ্যে ঘুমের ভেতরে নিশিকান্তর স্মৃতি আমাকে হানা দেয়। একটা কালো মাকড়সা যেন তার রোমশ পাগুলো নিয়ে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে। কালো কুচকুচে তার রং, হীরের কুচির মতো জলজল করছে দুটো চোখ। একটা কালো মাকড়সা, গা ঘিন ঘিন করে। এতক্ষণ শুনলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত একদম ভিন্ন স্বাদের একটি গল্প, মাকড়সা। গল্পটি পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের গপ্পের বৈঠক আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বৈঠকের আসর ভাঙার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আরও শুধরে নিতে পারি নিজেদের। এছাড়া আপনাদের কিছু পছন্দের গল্প যা আমরা পাঠ করে আপনাদের আনন্দ দিতে সক্ষম, সেগুলিও আমাদের কমেন্ট করে বা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আমাদের মেল আইডি হল goppoboitok@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন ও ভালো রাখবেন। শুভরাত্রি।